নমস্কার। আজকের এই ভিডিওতে নতুন বার্ধক্য ভাতার ফর্ম আপনি কিভাবে পূরণ করবেন সেটা সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব। পাশাপাশি এই ফর্মের সাথে কি কি জেরক্স আপনাকে জমা করতে হবে, কিভাবে জেরক্সটা সাজাবেন সেটাও জানাবো। তো একদম স্টেপ বাই স্টেপ দেখে নিন, খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। তার আগে এই পেজটিকে ফলো করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখতে পাচ্ছেন বর্তমানে অনস্ক্রিনে এটা হচ্ছে নতুন বার্ধক্য ভাতার আবেদনপত্র। এই আবেদনপত্রটা আপনারা জনকল্যাণ শিবির যেটা হচ্ছে এখন বর্তমানে, সেখানে বিনামূল্যে পেয়ে যাবেন, কোনো বাইরে থেকে টাকা খরচ করে এই ফর্ম আপনাকে কিনতে হবে না। এই ফর্মের প্রথমেই দেখবেন ডান দিকে ওপরের দিকে যে জায়গাটা মার্ক করছি, এখানে আপনাকে আপনার পাসপোর্ট সাইজ ছবিটা চিটিয়ে দিতে হবে। যিনি আবেদন করবেন ওনার পাসপোর্ট সাইজ ছবি চিটোতে হবে এবং ছবির নিচে এখানে কিন্তু আড়াআড়িভাবে সই করে দেবেন, কারণ সেলফ অ্যাটেস্টেড বলা হয়েছে, তো অবশ্যই আপনারা এখানে সই করবেন। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কীভাবে পূরণ করবেন তার কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা এই জিনিসটা ভালো করে বুঝে নিন। এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে ইংরাজি বড় হাতের অক্ষরে, কোনো ছোট হাতের অক্ষর ব্যবহার করবেন না, ইংরাজি বড় হাতের অক্ষর ব্যবহার করবেন। আর যেই সমস্ত জায়গাগুলোতে স্টার দেওয়া রয়েছে সেই স্টার দেওয়া জায়গাগুলোকে অবশ্যই পূরণ করতে হবে। আর যদি ফর্ম আপনাকে বাংলাতে দেওয়া হয় ক্যাম্প থেকে, সেক্ষেত্রেও বাংলা ফর্মেতে আপনার ইংরাজিতে পূরণ করবেন বড় হাতের অক্ষরে। সেক্ষেত্রে আপনার ফর্মটা যখন সরকারি আধিকারিক কম্পিউটারে লোড করবে, তখন ইংরাজিতে আপনি ফর্মটা পূরণ করলে লোড করতে সুবিধা হবে এবং বানানগুলো সব ঠিকঠাক থাকবে। তাই অবশ্যই ইংরাজিতেই পূরণ করার চেষ্টা করবেন। এরপর আপনারা এই বক্সে চলে আসুন। এখানে রয়েছে তপশিলি বন্ধু আর জয় জোহর। আপনি যদি এসসি হয়ে থাকেন তাহলে তপশিলি বন্ধু এই জায়গাটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, তাই ডান দিকে এই বক্সে আপনারা টিকচিহ্ন দেবেন। যে কোনো একটাতে টিকচিহ্ন আপনাকে কিন্তু দিতে হবে। যদি এসসি হন তাহলে ওপরের ঘরে, আর যদি এসটি হন তাহলে জয় জোহর অর্থাৎ এই নিচের ঘরে আপনাকে টিকচিহ্ন দিতে হবে। এরপর চলে এসেছে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ যিনি বয়স্ক ভাতার জন্য আবেদন করছেন ওনাকে ওনার নামটা লিখে দিতে হবে এই বক্সেতে। একদম বড় হাতের অক্ষরে আপনারা লিখবেন, ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন, আধার কার্ড দেখে দেখে আপনারা লিখে দেবেন। আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই বক্সেতে এই মেল এই বক্সে টিকচিহ্ন দিতে হবে। যদি মহিলা হয়ে থাকেন তাহলে এই ফিমেল এই জায়গাতে টিকচিহ্ন দিতে হবে। এরপর ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার যে বয়সের যে প্রমাণ হিসাবে আপনাকে আপনার জন্ম তারিখ লিখতে হবে। সেক্ষেত্রে প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছরটা লিখবেন। ধরুন কারোর বয়স হলো 1 ফেব্রুয়ারি 1970, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 1 ফেব্রুয়ারি অর্থাৎ 01, তারপরে স্ল্যাশ হচ্ছে ফেব্রুয়ারি মানে 02, তারপর হচ্ছে 1970 আপনাকে লিখে দিতে হবে। যেটা বয়স হবে ঠিক এই রকম ফরম্যাটে আপনারা লিখবেন। তারপর 1/1/2026 অনুযায়ী আপনার বয়স কত সেটা আপনারা এখানে লিখবেন। আপনার বয়স কত হচ্ছে এখানে লিখবেন, 60 না 65 না 70, যেটা হচ্ছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে যিনি আবেদন করছেন ওনার বাবার নাম এই বক্সে লিখতে হবে, আর নিচে মায়ের নাম লিখে দেবেন। আপনার কাস্ট কি, এসসি না এসটি, সেটা আপনাকে লিখতে হবে। যদি আপনারা এসসি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই ঘরে টিকচিহ্ন দেবেন, আর এসটি হলে এই ঘরে টিকচিহ্নটা দিয়ে দেবেন। এবার অনেকেরই প্রশ্ন থাকবে, তাহলে কি জেনারেল ক্যাটাগরিরা আবেদন করতে পারবে না? তো এই ফর্মেতে যেটা বোঝা যাচ্ছে জেনারেল ক্যাটাগরিদের জন্য সেরকমভাবে কিছু এখানে উল্লেখ করা নেই। অবশ্যই আপনারা আবেদন করতে পারেন এবং ক্যাম্পেতে জিজ্ঞাসা করে নেবেন একবার এই বিষয়টা, যে এখানে কোনো জেনারেল ক্যাটাগরির কোনো অপশন নেই, তো সেক্ষেত্রে কি আবেদন করলে আবেদনপত্রটা কি বাতিল হয়ে যাবে? তো আশা করি আপনারা আবেদন করতে পারবেন, তবু এই বিষয়টা আপনারা জেনে নেবেন ক্যাম্প থেকে। তারপর এখানে আপনাকে আপনার রিলিজিয়ান অর্থাৎ আপনার ধর্ম কি সেটা এখানে লিখতে হবে। আপনি হিন্দু না মুসলিম সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপর আপনার বৈবাহিক যে স্ট্যাটাস সেটা আপনাকে লিখতে হবে, অর্থাৎ আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এই বক্সে আপনাকে টিকচিহ্ন দিতে হবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই বক্সে টিকচিহ্ন দিতে হবে। আপনি যদি বিধবা হয়ে থাকেন অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে উইডো এখানে টিকচিহ্ন দিতে হবে। আর ধরুন কোনো পুরুষ ওনার স্ত্রী মারা গেছেন সেক্ষেত্রে এই উইডো আর এই অপশনটাতে আপনাকে টিকচিহ্ন দিতে হবে। আর এটা হচ্ছে সেপারেটেড, অর্থাৎ স্বামী স্ত্রী আলাদা আলাদা থাকেন সেক্ষেত্রে এই সেপারেটেড এই জায়গাটাতে টিকচিহ্ন দিতে হবে। এরপর হচ্ছে স্পাউস নেম, অর্থাৎ এটা এই ঘরটা কাদের জন্য অ্যাপ্লিকেবল না, যদি কোনো পুরুষ আবেদন করেন সেক্ষেত্রে উনি ওনার স্ত্রীর নামটা এই ঘরে লিখবেন। আর একই রকম উল্টো দিকে যদি ধরুন কোনো মহিলা আবেদন করছেন বয়স্ক ভাতার জন্য, তো উনি ওনার স্বামীর নামটা এই বক্সেতে লিখে দেবেন। এরপর হচ্ছে মান্থলি ফ্যামিলি ইনকাম, আপনার পরিবারের মাসে কত ইনকাম সেই ইনকামটা আপনাকে লিখতে হবে। মাসে ক হাজার টাকা ইনকাম সেটা আপনাকে এখানে লিখতে হবে এবং ইনকাম সার্টিফিকেটে যেটা লেখা থাকবে সেটা অবশ্যই আপনারা লিখবেন।
এরপর আপনাকে আপনার কাস্ট সার্টিফিকেট নম্বরটা এই ঘরে লিখতে হবে, অর্থাৎ আপনি এসসি না এসটি অবশ্যই ওপরের দিকে দিয়েছেন, তো আপনার কাছে কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট নম্বর আপনাকে লিখতে হবে। এরপর রেশন কার্ডের নম্বর আপনাকে লিখে দিতে হবে। আর এই বক্সটা কিছু করার দরকার নেই, কারণ স্টার চিহ্ন দেওয়া নেই মানে আপনাকে এই বক্সটা পূরণ না করলেও চলবে। এরপর কি, এরপর হচ্ছে আধার নম্বর। আধার নম্বরটা আপনারা এখানে লিখে দেবেন, ভোটার কার্ডের নম্বরটা এই বক্সে লিখে দেবেন। আর এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে সিএএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনি যদি সিএএতে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই অ্যাপ্লাইড এই ঘরেতে টিক চিহ্ন দিতে হবে এবং অ্যাপ্লিকেশন নম্বরটা এইখানে লিখতে হবে। যদি ইস্যু হয়ে গেছে তাহলে ইস্যুড এই ঘরে টিক চিহ্ন দিয়ে সার্টিফিকেট নম্বরটা আপনারা এখানে লিখে দেবেন। আর এরপর রয়েছে যেটা, সেটা হচ্ছে আপনার নাম ধরুন এসআইআরতে বাদ চলে গেছে এবং ট্রাইব্যুনালে আপনি আবেদন করেছেন, যদি না হয়ে থাকে তাহলে নো, আর যদি ইএস হয়ে থাকে তাহলে ইএসএ ক্লিক করে কেস নম্বরটা আপনাকে এখানে লিখে দিতে হবে। আর এরপর রয়েছে প্যান কার্ডের নম্বর। যদি প্যান কার্ড থাকে তাহলে এখানে আপনার প্যান কার্ডের নম্বরটা এখানে লিখবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে কিছু লেখার দরকার নেই, বা আপনারা চাইলে এখানে জাস্ট NA লিখে দিতে পারেন, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল এটাও লিখতে পারেন। এরপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনি কোথায় বসবাস করছেন তার ডিটেলস আপনাকে লিখতে হবে। যেমন ওয়েস্ট বেঙ্গল এখানে এমনি লেখা রয়েছে, এখানে আপনার বিধানসভার নামটা আপনারা লিখবেন, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম, পুলিশ স্টেশন, আপনার ব্লক, আপনার গ্রাম পঞ্চায়েত আর বা ওয়ার্ড নাম্বার, যদি আপনি পৌরসভার আন্ডারে থাকেন তাহলে ওয়ার্ড নাম্বারটা লিখবেন, আপনার গ্রামের নাম, আপনার বাড়ির নম্বর যদি আপনার জানা থাকে তাহলে লিখবেন, না হলে এখানে লেখার কিছু দরকার নেই কারণ এটা স্টার চিহ্ন দেওয়া নেই দেখতে পাচ্ছেন। আর তারপর হচ্ছে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন, পিনকোড লিখে দেবেন। এরপর হচ্ছে আপনি কত বছর পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেই বছরটা আপনারা লিখবেন, সেক্ষেত্রে আপনার যত বয়স হচ্ছে সেই বয়সটা আপনারা এখানে লিখে দেবেন, 60 বছর 70 বছর যেটা বয়স হবে সেটা আপনারা কিন্তু এই বক্সে লিখে দেবেন। এরপর হচ্ছে আপনার মোবাইল নম্বর, অবশ্যই আপনি মোবাইল নম্বরটা দেওয়ার চেষ্টা করবেন যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই নম্বরটা। ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা অনেকেই ভুল করে তার জন্য টাকা পায় না, তো অবশ্যই আপনারা এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবেন, কারণ ব্যাংকের নাম অর্থাৎ আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক না ইউকো ব্যাঙ্ক, যেটা থাকবে সেই নামটা আপনারা লিখবেন, কোন ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চের নাম, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর এই ঘরে লিখবেন। আর অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিতে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, সেটাই এখানে ব্র্যাকেটে লেখা রয়েছে, অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে যে টাকা আসবে, আর ডিবিটি লিঙ্ক অবশ্যই আপনারা করে রাখবেন, নইলে টাকা আসবে না। তারপর হচ্ছে আইএফএসসি কোড আপনারা এখানে লিখে দেবেন। এবার এই ফর্মের সাথে আপনি কি কি জেরক্স জমা করবেন, কিভাবে সাজাবেন দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমেই তো আপনি আপনার পাসপোর্ট সাইজ ছবিটা চিটিয়েছেন, সেক্ষেত্রে এখানে টিকচিহ্ন দিয়ে দেবেন কারণ ওটা অলরেডি দেওয়া আছে। এরপর আপনাকে আপনার এসসি বা এসটি যে সার্টিফিকেট যেটা আপনি দেবেন, আপনার যেটা সেটার জেরক্স করবেন, তো সেটা জমা করবেন। তারপর রেশন কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, এইগুলো কিন্তু পরপর সাজাবেন। তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট সেটা আপনাকে পঞ্চায়েত থেকে তুলতে হবে, সেই কপিটা আপনাকে দিতে হবে। ইনকাম সার্টিফিকেট আপনি পঞ্চায়েত থেকে পাবেন, সেটা আপনাকে দিতে হবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের যে জেরক্স সেটা আপনাকে এখানেতে জমা করতে হবে। আর আদার্সের ক্ষেত্রে যদি আপনারা আর কিছু ডকুমেন্টস দিতে চান সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, যেমন ধরুন আপনি প্যান কার্ড ধরুন আপনার আছে, প্যান কার্ড আপনি দিতে চাইছেন, সেক্ষেত্রে এখানে আদার্সের এই ঘরেতে টিক চিহ্ন দিয়ে এখানে জাস্ট প্যান কার্ড লিখে দেবেন, এখানে প্যান কার্ড লিখে দেবেন, দিয়ে প্যান কার্ডের জেরক্সটা আপনারা জমা করবেন। এবার ভালো করে খেয়াল করুন, এখানে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর ইনকাম সার্টিফিকেট আছে এই দুটো বাদে বাকি যে সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স আপনারা জমা করবেন, তো সেই জেরক্সগুলোর নিচে অবশ্যই আপনি সই করে দেবেন, সেলফ অ্যাটেস্টেড করে দেওয়াটা খুবই ভালো। আর যারা সই করতে পারবেন না তারা বাম হাতের বুড়ো আঙুলের টিপচাপটা দিয়ে দেবেন। শুধুমাত্র এই দুটোর ক্ষেত্রে দিতে হবে না, কারণ এগুলো অরিজিনালি আপনাকে জমা করতে হয়, আর এটা সরকার ইস্যু করেছে, তো সেক্ষেত্রে এটা আপনাকে কিছু করতে হবে না। এরপর আপনাকে নিজের দিকে আসতে হবে এবং আপনি একজনকে নমিনি হিসাবে আপনার পরিবারে একজনকে রাখতে হবে, অর্থাৎ আপনার অবর্তমানে আপনার মৃত্যুর পর যে টাকা বা এর যে টাকাগুলো ঢুকেছে সেই টাকা কারা কে পাবে, সেক্ষেত্রে আপনাকে নমিনি হিসাবে আপনার পরিবারে যাকে হোক আপনাকে নমিনেশন দিতে হবে। সেক্ষেত্রে আপনারা বয়স্ক ভাতা করছেন নিশ্চয়ই, আপনাদের নাতি থাকবে, নাতনি থাকবে, পুত্র বা কন্যা থাকবে, তো আপনারা যাকে খুশি দিতে পারেন, তবে অবশ্যই যাকে নমিনি করবেন তার বয়স যেন 18 বছরের ওপরে হয়, তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনি ইতিমধ্যে কোনো সরকারি ভাতা পান কি না সেইগুলো অবশ্যই আপনারা এখানে জানাবেন, যদি পান যেটা পাবেন তার এইখানে টিক চিহ্নটা আপনারা দেবেন। ধরুন আপনারা পাচ্ছেন কোনো প্রতিবন্ধী ভাতা, সেক্ষেত্রে আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে, বিধবা ভাতা পেলে এখানে টিক চিহ্ন দিতে হবে, যেগুলো পাচ্ছেন। যদি না পান কিছু করার দরকার নেই। এরপর এখানেতে যেই তারিখে জমা করছেন ফর্মটা সেই তারিখটা আপনারা এখানে লিখবেন, আর সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি এই জায়গাতে সই করবেন। যদি সই করতে না পারেন তাহলে কিন্তু এখানেতে বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপটা দিয়ে দেবে। আর তারপরে এই নিচের দিকের বক্সটাতে কিচ্ছু করা দরকার নেই, এটা হচ্ছে অফিস ইউজ করবে,
তো আপনার ফর্ম কিন্তু হয়ে গেল ঠিকঠাক পূরণ, এবং এর সাথে যে জেরক্সগুলো আপনারা জমা করবেন সেগুলো তো অবশ্যই আপনাদেরকে বললাম, যেমনটা লেখা রয়েছে পরপর তেমনভাবে আপনারা সাজিয়ে জমা করে দেবেন। আপনার আবেদনপত্র জমা হয়ে যাবে, তারপর আপনি পরবর্তী ভেরিফিকেশান অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর টাকাটা পাবেন। তো সমস্তটাই আস্তে আস্তে বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। আর এই ফর্ম কোথাও কিনতে হবে না আপনাকে, জনকল্যাণ শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে আপনি ফর্মটা পাবেন। ইংরেজিতে পূরণ করবেন, বারবার বলছি, আর বাংলা ফর্মই হোক আর ইংরেজি ফর্মই হোক আপনারা ইংরেজিতে পূরণ করে জমা করে দেবেন। পেজটিকে ফলো করুন আর গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সকলেই জানতে পারে। আর ভিডিওটি অবশ্যই লাইক করুন আর পেজটিকে ফলোর পাশাপাশি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।